তো লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। ওকে, সো আমরা ডেফিনেশন পড়েছিলাম। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ কালেক্টিং, অর্গানাইজিং, প্রেজেন্টিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ডাটা টু অ্যাসিস্ট ইন মেকিং মডিফিক ডিসিশনস। সো আশা করি সবাই মোটামুটি পড়াশোনা শুরু করেছেন। তো সেখান থেকে আমরা তার ইউজ পড়েছিলাম, ইউজ অফ স্ট্যাটিস্টিক্স ইন এগ্রিকালচার। দেন টাইপস পড়েছিলাম, টু টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, ডিসক্রিপটিভ অ্যান্ড ইনফারেন্সিয়াল। And for inferential, there are two important terms, population and sample. Then we learn how to or why we need to take sample instead of taking population. Then we also learn about compare and contrast between population and sample. So যেহেতু আমরা এই শীট দিয়ে দিয়েছি, আশা করি সবাই পেয়ে গেছেন। আজকে আমরা যেটা সেটা হচ্ছে পরের অংশ, এবং আমাদের কিন্তু 1 নাম্বার কোশ্চেন যেটা আপনাদের হয়তো পরীক্ষা আসবে সেটা কিন্তু এই পুরো চ্যাপ্টার থেকে আসতে পারে, এবং বেসিক্যালি পুরোটাই থিওরি হতে পারে। সো সবকিছু পড়বেন আশা করি। তো এখন আমরা যাচ্ছি ভেরিয়েবলস। হ্যাঁ, আমাদের ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে, কারণ আমাদের মোস্ট অফ দ্য টাইম এই আছে ডাটা যদি অ্যানালাইজ করতে হবে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ইউজ করতে হবে। সো ভেরিয়েবল ইজ এ কোয়ান্টিটি দ্যাট চেঞ্জেস উইদিন ইটস ডোমেইন। সো ভেরিয়েবল হলো একটা কোয়ান্টিটি যেটা চেঞ্জ হয়। ডোমেইন মিনস, মনে করেন ফর এক্সাম্পল ম্যান, ম্যান টু ম্যান ভ্যারি করে। ফর এক্সাম্পল এজ, বয়স। তো আপনাদের স্টুডেন্ট, আমরা ধরি তো স্টুডেন্ট হলো একটা ডোমেইন। তো এখানে এক এক স্টুডেন্টের বয়স এক এক রকম, সবাই কিন্তু সেম বয়সের না। হ্যাঁ, কাছাকাছি বয়স, দেখা গেলো যে কারো দিনের পার্থক্য থাকতে পারে, কারো আবার বা মাস বা বছরের পার্থক্য থাকতে পারে। সেখানে ডোমেন বলতে পারছে এখানে স্টুডেন্টশিপ। অথবা মনে করেন ধানের উৎপাদন, প্রোডাকশন, তো এখানে প্রতি জমি টু জমি ভ্যারি করতে পারে। জমির সাইজের কারণে ধান ভ্যারি করতে পারে, বা সেম সাইজের জমি হলেও দাম চেঞ্জ হইতেই পারে, কারণ সব জমিতে সেম হয়তো পানি না পড়তে পারে, সূর্যালোক না পড়তে পারে, সেখানে চেঞ্জ হচ্ছে। অথবা আমরা যদি ধরি স্যালারি, তো যদি আপনাদের স্যালারি ধরে আপনাদের এক্সপেন্ডিচার, যদি স্টুডেন্ট, তো মান্থলি এক্সপেন্ডিচার, তো আপনাদের এক একজনের এক্সপেন্ডিচার কিন্তু মান্থলি এক এক ধরনের। সো দ্যাটস ওয়াই এই স্যালারি বা এক্সপেন্ডিচার বা অ্যামাউন্ট অফ প্রোডাকশন বা প্রেডি, then age of students, these are called variables, okay, because they are change due to studentship, whatever the, okay. So normally there are two basic types of variables. Number one is qualitative variable and another is quantitative variables. দুই ধরনের ভেরিয়েবল, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ। সো কোয়ালিটি মানে বুঝতে পারতেছেন গুণ বা বৈশিষ্ট্য, আর কোয়ান্টিটি মানে বুঝতে পারতেছেন যেটা কাউন্ট করা যায় বা কাউন্টেবল। সো কোয়ালিটিভ মিনস when the characteristic being studied is numeric, so non-numeric, it is called qualitative variable, or sometimes it is called an attribute. For example, gender, religious affiliation, types of automobile owned, state of birth, and cycle. হ্যাঁ, এখানে জেন্ডার, যেমন আমরা একজন স্টুডেন্টকে যদি নেই তাহলে হয় সে মেল হবে, ফিমেল হবে। সো আমরা কিন্তু দেখে বুঝি সে মেল নাকি ফিমেল। এখানে আমরা কিন্তু ওজন করতে পারবো না বা কাউন্ট করতে পারবো না। সো আমাদের কিছু বাহ্যিক ক্যারেক্টারিস্টিক্স দেখে বুঝতে হবে যে মেল নাকি ফিমেল। সিমিলারলি রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, ও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সো এটা আমরা ওজন করতে পারি না। তো আমরা যখন দেখি যে সে কোথায় যাচ্ছে, মন্দিরে নাকি মসজিদে নাকি গির্জায়, on the basis of this we can say this person is Muslim or Hindu or whatever. Then similarly type of automobile owned, so automobile means তার গাড়ি হতে পারে, যেমন অনেক ধরনের গাড়ির ব্র্যান্ড আছে, সুজুকি, মারুতি, এরকম বিভিন্ন ব্র্যান্ড আছে। তো সেগুলো আমরা নাম দেখে বুঝি যে আসলে এটা গাড়ি, ঠিক আছে, এই ব্র্যান্ডের গাড়ি। সো স্টেট অফ বার্থ মানে জন্মসূত্রে ছেলে নাকি মেয়ে। আই কালার, কারো আই কালো, কারো অথবা গ্রিন থাকতে পারে, কারো সাদা থাকতে পারে। সো দেজ আর দা কোয়ালিটি ভেরিয়েবল, যেটা আমরা দেখে বুঝি বা অনুভবন করে বুঝি। দেন কোয়ান্টিটেটিভ মিনস when the variable studied can be reported numerically, and the variable is called a quantitative variable. So numerically মানে আমরা গুনতে পারবো বা কাউন্ট করতে পারবো। এখানে যেমন এক্সাম্পল দিচ্ছে, the balance in your checking account, ফর এক্সাম্পল মোবাইলের টাকার ব্যালেন্স হতে পারে,
তারপর অটোমোবাইল ব্যাটারির বয়স হতে পারে, কতদিন টিকবে বয়স, the নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি, তো আপনার ফ্যামিলিতে কত মেম্বার বা স্টুডেন্ট বা না চিলড্রেন মানে বাচ্চা আছে সেটাও হতে পারে, নর্মালি ফ্যামিলি মেম্বারও হতে পারে। তো সবার ফ্যামিলিতে সেম সংখ্যক বাচ্চা বা মানুষ নাই আশা করি, কারো বাড়িতে হয়তো 2 জন, কারো বাড়িতে 3 জন, কারো বাড়িতে 5 জন হইতে পারে। সো দিস আর কোয়ান্টিটি, সেগুলো আমরা মেজার করতে পারি, গুনতে পারি। আমরা সিম্পলি যেটা বললাম, যেমন আপনাদের বয়স আমরা কাউন্ট করতে পারি। স্যালারি যেটা আমরা বললাম, স্যালারিও কাউন্ট করতে পারি বা গুনতে পারি। সিমিলারলি মনে করেন আপনাদের বয়স, সরি ওজন আমরা কাউন্ট করতে পারি, তাহলে কি বলে মেজার করতে পারি। হ্যাঁ, কেজি বা পাউন্ড যেটাই বলেন সেটাতে আমরা মেজার করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটিভ ভেরিয়েবলস। আপনাদের কিন্তু এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। রাইট ডাউন টু এক্সাম্পলস অফ কোয়ালিটেটিভ ভেরিয়েবলস অর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস, দেন ইউ হ্যাভ টু রাইট। অথবা এক্সাম্পল থাকতে পারে, ফর এক্সাম্পল আই কালার। সো এটা কোন ভেরিয়েবলের মধ্যে পড়ে, কোয়ালিটেটিভ নেই কোয়ান্টিটেটিভ, তখন কিন্তু আপনাদের আইডেন্টিফাই করতে হবে। So then quantitative variables are two types. One is called discrete variable and another is called continuous variable. So এই দুইটা আবার মনে রাখতে হবে, discrete and continuous. So discrete means যার ভ্যালু গুলো হবে ডিফারেন্ট, আলাদা আলাদা। নর্মালি আমরা ফ্র্যাকশন মানে ধরি না, ফ্র্যাকশন থাকলে সেটা ডিসক্রিট থাকে না, কন্টিনিউয়াস এর মধ্যে চলে যায়। দেন এখানে বলা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবলস ক্যান অ্যাজিউম অনলি সার্টেন ভ্যালুস এন্ড দেয়ার আর গ্যাপস বিটুইন দ্য টু ভ্যালুস বা বিটুইন ভ্যালুস। তো এখানে গ্যাপ থাকবে, একটা সাথে একটা গ্যাপ থাকবে, নর্মালি স্পেসিফিক ভ্যালু থাকবে, এবং বেসিক্যালি আমরা যদি সহজ ভাষায় বলি দশমিক থাকার চান্স খুবই কম। যেমন এখানে বলতেছে নাম্বার অফ বেডরুমস ইন এ হাউস, নাম্বার অফ কার্স। সো নাম্বার অফ বেডরুম মানে কয়টা রুম আছে, একটা দুইটা পাঁচটা সাতটা, বা নাম্বার অফ কার্স, কারো গাড়ি থাকতে পারে দুইটা চারটা একটা পাঁচটা, ঠিক আছে। কিন্তু কখনোই কিন্তু ফ্র্যাকশন মানে দশমিক আসবে না, অর্থাৎ 5.5টা কার বা 2.5টা কার বা 2টা কার, সোয়া 2টা কার, এগুলো কিন্তু থাকবে না। ওকে, সো এখানে যেটা হচ্ছে সবগুলাই পূর্ণ সংখ্যা, নন ইন্টিজার নাম্বার। অথবা নাম্বার অফ বুকস, নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্স, সবই আমাদের হচ্ছে কাউন্ট করা যাচ্ছে, কিন্তু কোনো দশমিক আসবে না। ঠিক আছে, দেন হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবলস। তো কন্টিনিউয়াস ভেরিয়েবলস হচ্ছে কি অবজারভেশন অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল ক্যান অ্যাজিউম এনি ভ্যালু ইন দ্য স্পেসিফিক রেঞ্জ। সো যে কোনো ভ্যালু নিতে পারে রেঞ্জের মধ্যে। তো এখানে হয়তো বলছে এয়ার প্রেসার ইন টায়ার অ্যান্ড দ্য ওয়েট অফ শিপমেন্ট অফ টমেটোস। তো দেখ এটা আমরা কঠিনই মনে হচ্ছে, তার থেকে আমরা সহজভাবে বলি, যেমন আপনাদের বয়স। তো বয়স হচ্ছে কি সবারই বয়স এক না এক, আর এটা যদিও আমাদের কাউন্টেবল, কিন্তু আমরা যদি যাই কারো বয়স হয়তো বা 20 বছর 2 দিন, তো 2 দিনকে আমরা কনভার্ট করলে ফ্র্যাকশনে নিয়ে আসতে পারি বছর বানাতে গেলে। কার হয়তো 2 বছর, বা সাপোজ আমাদের যদি স্টুডেন্ট আপনার ধরুন যে 20 থেকে 22 বছরের মধ্যে হয়তো আছে অনেকেই, তো কারো বছর হতো 22 বছর 3 মাস, কারো বছর হতো 22 বছর 9 মাস। তো এগুলোর মাসগুলাকে আমরা কনভার্ট করে যখন আমরা ইয়ারে নিয়ে আসবো, সেটা কিন্তু ফ্র্যাকশন চলে আসবে, তখন আমরা দেখবো যেটার মধ্যে ফ্র্যাকশন আছে। তো নর্মালি আপনাদের রেঞ্জ কি, আপনাদের স্টুডেন্ট অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট নর্মালি এজ থাকে দেখা হলো যে 18 থেকে 22। তার মধ্যে হয়তো আপনাদের কেউ সিনিয়র থাকতে পারেন, যেহেতু অনেকেই হয়তো ডিপ্লোমা করেছেন, তোমার কিন্তু 22 থেকে 25 বা 20 থেকে 30 এরকম মধ্যেই সবাই আছেন। তো এই রেঞ্জের মধ্যে বিভিন্ন বয়সের স্টুডেন্ট আছেন। সিমিলারলি আমরা যদি বলি এক্সপেন্ডিচার, আপনাদের মান্থলি এক্সপেন্ডিচার, যদি আমরা শুধুমাত্র পড়াশোনার খরচ ধরি, তো দেখা গেলো যে যেহেতু আপনার হলে থাকেন, তো খাবার বাবদ হতে পারে মিনিমাম 3,000 টাকা, পড়াশোনার খরচ বাবদ মিনিমাম 2,000 টাকা। সো অন এভারেজ আমরা বলতে পারি যে সবার খরচ সাপোজ 5,000 থেকে 10,000-এর মধ্যে হয়ে থাকে মান্থলি। তো এখানে কারো হয়তো বা 5,200, কারো 5,300, কারো 5,000, এরকম। তো হাজারকে থেকে আমাদের শকে কনভার্ট করে হাজারে নিয়ে আসলে কিন্তু দশমিক চলে আসবে। সো এখানে আমরা এটাকে কন্টিনিউয়াস বলতেছি। কি কথা বোঝা যাচ্ছে আমার? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, সো দেন হচ্ছে যে আমাদের লেভেল অফ মেজারমেন্টস। আমরা ভেরিয়েবল বললাম, এখন হচ্ছে লেভেল অফ মেজারমেন্টস। তো লেভেল অফ মেজারমেন্টের বাংলা যদি আমরা ধরি, এটাকে বলা হচ্ছে মনে করেন যে আমরা
পাল্লা পাথর বলতে পারি, দাড়ি পাল্লা বলতে পারি। অর্থাৎ আমরা যখন ডাটা কালেক্ট করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখন আমরা এই লেভেল অফ মেজারমেন্টের বেসিসে ডাটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করব। নর্মালি 4 লেভেল আছে, 4 লেভেলে ভাগ করব। তার উপরে তখন আমরা স্ট্যাটিস্টিক্যাল টুল, কোনোটার হয়তো মিন বের হবে, কোনোটা হয়তো বা কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো ওইভাবে আমাদের আগে ভাগ করে নিতে হবে। So data can be classified according to levels of measurement. The level of measurement dictates the calculations that can be done, summarize and present the data. It also determines the statistical tests that should be performed. So এর মাধ্যমেই আমাদের ডিটারমাইন করতে হবে কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বা টুলস আমরা অ্যাপ্লাই করব। So there are 4 level of measurements. Number one is nominal level, then ordinal level, then interval level, and the last one is ratio level data. So there are 4 types of measurement level. So এটা কিন্তু আবার মনে রাখতে হবে, আমরা পরীক্ষায় দিতে পারি যে রাইট ডাউন এক্সাম্পলস অফ 4 লেভেল অফ মেজারমেন্ট, অথবা উল্টাটা দিতে পারি, ভেরিয়েবল দেওয়া থাকলো বা ডাটা দেওয়া থাকলে সেটা কোন লেভেলের মধ্যে পড়বে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেখানে আমরা যে প্রথমটা হচ্ছে নমিনাল লেভেল ডাটা। সো নমিনাল মিনস বাংলা হলো নামবাচক, যেটা আমরা প্রথমে বললাম না, ক্যারেক্টারিস্টিক্স। So for the nominal level measurement, observations of a qualitative variable, so এটা কিন্তু qualitative variable এর মধ্যে পড়বে, can be classified and counted. Can only be classified and counted, so এটাকে আমরা শুধুমাত্র ক্লাসিফাই করতে পারবো। There is no particular order of the levels. অর্থাৎ এখানে অর্ডার মানে হচ্ছে যে সিরিয়াল বা ছোট থেকে বড় এরকম বুঝাবে না, শুধুমাত্র এখানে আমরা ডাটাকে ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। যেখানে আমার কিছু এক্সাম্পল দেওয়া আছে, আই কালার, হেয়ার কালার, জার্সি নাম্বার, ইটিসি। সেখানে যেটা হচ্ছে যে ডাটাকে শুধুমাত্র আমরা যে ডাটা নিয়ে আসলাম সেটাকে যখন আমরা ক্যাটাগরি করব, তো ডাটাকে শুধুমাত্র আমরা ক্যাটাগরিতে করতে পারবো, সেটাকে ভালো বা মন্দ আমরা মানে বুঝাতে পারবো না। যেমন আমরা যদি বলি জেন্ডার, জেন্ডার অলসো নমিনাল লেভেল ডাটা। তো একজন স্টুডেন্টকে নিলাম মনে করেন, তাহলে সে মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে, কিন্তু মেয়ে ভালো নাকি ছেলে ভালো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না মেয়ে ছেলে দেখে, তাই না, জেন্ডার দেখে। তো এখানে হচ্ছে জেন্ডার একটা নমিনাল লেভেল ডাটা। সিমিলারলি আই কালার, ড্রেস কালার বা জার্সি নাম্বার, অথবা আপনাদের আইডি নাম্বার যদি আমরা ধরি, স্টুডেন্ট অ্যাজ স্টুডেন্ট যেহেতু আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, সেখানে এক একজন এক এক আইডি আছে। যে ফার্স্ট আইডি, ফর এক্সাম্পল আপনাদের ব্যাচেরই যদি আমরা চিন্তা করি, তাহলে যে ফার্স্ট আইডি সে কি ভালো স্টুডেন্ট, আর যার আইডি লাস্টে আছেন সে কি খারাপ স্টুডেন্ট, এটাকে আইডি দেখে বোঝা যায়? না স্যার। না স্যার। তো এখানে শুধুমাত্র আপনাদের ইয়া করা হয়েছে যে সবার জন্য যেহেতু নাম অনেক সময় সেম থাকে, দ্যাটস ওয়াই আইডি দিয়ে সবাইকে সেপারেট করা হয়েছে, সেপারেট করে আপনাদের আলাদা করা হয়েছে। তো এখানে কিন্তু ভালো মন্দ যেটাকে আমরা অর্ডার বলতেছি বোঝা যাচ্ছে না, তো শুধুমাত্র ক্যাটাগরি করা হয়েছে। সিমিলারলি এখানে জার্সি নাম্বার আমরা দেখি বিভিন্ন প্লেয়ারের বিভিন্ন জার্সি, তবে আবার অনেক সময় মনে হতে পারে যে 10 নম্বর জার্সি অনেক ভালো, এটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এটা আসলে আপনারা তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, হয়তো বা ফুটবলে 10 নম্বর মনে হতে পারে ইম্পর্টেন্ট, কিন্তু মনে করেন ক্রিকেটে 10 নম্বর আছে কিনা সন্দেহ, বা আরো বিভিন্ন ধরনের খেলা আছে সেগুলোতে ইম্পর্টেন্ট না। সো এটা অনেক সময় তৈরি করা হয়। তো যাই হোক, তো এটা এক্সেপশনাল। তো এখানে জার্সি নাম্বার বিভিন্ন জনের বিভিন্ন জার্সি থাকে, যাতে নাম সেম, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্যই আলাদা আলাদা জার্সি নাম্বার দেওয়া হয়। যেমন রিলিজিয়ন, তো রিলিজিয়নও আমরা নমিনাল লেভেল, তো বিভিন্ন জন বিভিন্ন ধর্মের লোক, তো সেখানে আমরা কিন্তু জানি না কোন লোক ভালো বা কোন লোক বড় বা জুনিয়র সিনিয়র কিছু বোঝা যায় না। সো দিস আর দ্য নমিনাল লেভেল ডাটা। ঠিক আছে, তো ডাটাকে শুধুমাত্র এখানে আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, কাউন্ট করতে, সরি, অর্ডারে ফেলতে পারবো না। যদি আমরা আপনাদের ক্লাস এখন ধরি যে আমাদের স্টুডেন্ট হলো জেন্ডার একটা নমিনাল লেভেল ডাটা, তো জেন্ডার যদি আমরা ভাগ করতে পারি আপনার 2 ক্যাটাগরিতে পারবেন, যেহেতু মেল এবং ফিমেল স্টুডেন্ট আছেন, দেন আমরা গুনতে পারবো যে মেল কতজন আছেন, ফিমেল কতজন আছেন। কিন্তু মেল স্টুডেন্টরা ভালো নাকি ফিমেল স্টুডেন্টরা ভালো সেটা কিন্তু বোঝা যাবে না, মেলরা সিনিয়র নাকি ফিমেলরা সিনিয়র এখানে কিন্তু কিছুই বোঝা যাবে না। সেগুলো হচ্ছে যে এখানে বলা আছে the nominal level has the following properties. তো ফার্স্ট ওয়ান ইজ দ্য ভেরিয়েবল অফ ইন্টারেস্ট ডিভাইডেড ইনটু ক্যাটাগরিজ আর আউটকামস। সো আমরা ক্যাটাগরিতে শুধু ভাগ করতে পারবো, and there is no natural order of the outcomes. So
আউটকামের কোনো অর্ডার নাই, অর্ডার মানে যেটা বললাম ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিছু বোঝা যাবে না। দেন সেকেন্ড ওয়ানে আমরা হচ্ছে অর্ডিনাল লেভেল ডাটা। সো অর্ডিনাল লেভেল মানেই বোঝা যাচ্ছে অর্ডার, অর্ডার মানে হলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা ভালো মন্দ গুরুত্ব বোঝাবে, সেটা এখন আমরা দেখতেছি। সো দ্য অর্ডিনাল লেভেল ডাটা রিপ্রেজেন্টস ক্যাটাগরিজ উইথ a meaningful order or rank, but the intervals between the values are not equal or precisely measurable. For example, economic status, class, role. Then the properties of the ordinal level of data classification are represented by sets of labels or names, for example, high, medium, low, and that have relative values. Because of the relative values, classified, data classified can be ranked or ordered. So এখানে আমরা আবার বলতেছি যে এখানে আমাদের ডাটাকে আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো এবং ক্যাটাগরিগুলো দেখেই বোঝা যাবে যে আসলে হ্যাঁ ছোট বড় বা ভালো মন্দ গুরুত্ব বোঝানো যাবে, এটা এখানে বলতেছে। যেমন আমরা যদি ধরি আপনাদের ব্যাচ, হ্যাঁ, তো আপনার হলো না 8 ব্যাচ, দেন 7 ব্যাচ, 6 ব্যাচ বা 9, 10 হোয়াট এভার দ্য ব্যাচ, তো আমরা কিন্তু ব্যাচ দেখেই বুঝতে পারি যে আসলে কে সিনিয়র কে জুনিয়র, তাই না? 8 ব্যাচের থেকে 6 ব্যাচ সিনিয়র, আবার 10 ব্যাচ জুনিয়র। সো আমরা কিন্তু ব্যাচ দেখে বুঝতে পারলাম আসলে কারা সিনিয়র কারা জুনিয়র, তাই না? দেন এখানে আমরা যে এক্সাম্পল দিয়েছি ইকোনমিক স্ট্যাটাস। তো ইকোনমিক স্ট্যাটাস যদি আমরা ধরি, আমরা এদেরকে ক্যাটাগরি করি, ঠিক আছে? ধরেন আমাদের ইকোনমিক স্ট্যাটাসে 3 ক্যাটাগরি ধরলাম আমরা, পুয়ার, ঠিক আছে, দেন মিডিল ক্লাস, এন্ড রিচ। সো 3 ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি পিপলকে, যদি আমরা ধরি কোনো কমিউনিটির মানুষজনকে আমরা ভাগ করতেছি। সো এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে পুয়ার মানে কি টাকা পয়সা তার কম আছে, মিডল ক্লাস মানে পুয়ারের থেকে কিছু বেশি আছে, আর রিচ মানে তাদের টাকা পয়সা অনেক বেশি আছে। তো আমরা কিন্তু এই ইকোনমিক স্ট্যাটাস যে আমাদের ভেরিয়েবল, সেটা দেখেই আমরা বুঝতে পারলাম, এর ক্যাটাগরি দেখেই আমরা বুঝতে পারি আসলে কার টাকা পয়সা বেশি বা কম আছে, ঠিক আছে? বা আমরা যদি ধরি স্কুলের যে ক্লাস রোল ছিল আপনারা যখন ছোট ছিলেন, ঠিক আছে, তো 1 বা 2 বা 3 হোয়াট এভার দ্য ক্লাস রোল, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম যে 1 রোল তার মার্কস কিন্তু বেশি আছে সবচেয়ে বেশি 1, 2 এর থেকে বা সবার থেকে। সিমিলারলি 2, 4 রোল তাকে কিন্তু আমরা বুঝতাম যে আসলে 2 এর মার্কস 3-এর থেকে বেশি বাট 1-এর থেকে কম। সেখানে কিন্তু আমরা রোল দেখে বুঝতে পারতাম যে স্টুডেন্ট ভালো কে আর কে খারাপ। তার আইডি হয়তো তার রোল হয়তো বা 50, তাহলে সে শেষের দিকের স্টুডেন্ট। বা যদি 50 জনের মধ্যে 50 হয়ে থাকে তাহলে তো খুবই খারাপ স্টুডেন্ট কম্পারেটিভলি দ্য আদার 49 স্টুডেন্টস, রাইট? সেখানে কিন্তু আমরা অর্ডার দেখতে পাচ্ছি যে আসলে কে বলে, আপনারা যেমন হতে পারে যেমন যারা চাকরি করেন তাদের কিন্তু কোম্পানিতে আছে ম্যানেজার, জুনিয়র ম্যানেজার বা এরকম প্রফেসর অ্যাসিস্ট্যান্ট, এরকম বিভিন্ন পোস্ট আছে। তো এখানে যে র্যাঙ্ক সেটা কিন্তু অর্ডিনাল লেভেলের মধ্যে পড়ে, হ্যাঁ, বিভিন্ন পোস্টের পজিশন। বুঝে গেল অর্ডিনাল লেভেল ডাটা? জি স্যার। সো আমরা আবার বলতেছি প্রথমটাতে ছিল শুধুমাত্র আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, যেমন আমরা বললাম মেল ফিমেল 2 ক্যাটাগরি, কিন্তু এখানে মেল ফিমেল দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসলে মেল ভালো নাকি ফিমেল ভালো, বা কার টাকা পয়সা বেশি কিছু বোঝা যায় না। কিন্তু আমরা ইকোনমিক্সটা যদি ভেরিয়েবল চিন্তা করি আমাদের সমস্যা, আমরা অনেক ক্যাটাগরি করতে পারি। লো দেখবেন বাংলাদেশে আছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, অনেক ক্যাটাগরি আছে। তো যাই হোক ক্যাটাগরি থাকলেও আমরা বুঝতে পারি যে কার টাকা পয়সা কেমন আছে। তো সিমিলারলি আমরা এখানে 3 ক্যাটাগরিতে করেছি, যেমন পুয়ার, মিডল ক্লাস, রিচ। তো এখানে আমাদের ক্যাটাগরি দেখলে আমরা বুঝতে পারতেছি আসলে কারা কেমন, কাদের টাকা পয়সা এখানে কম বা কারা ভালো। যদি বলি এখানে হচ্ছে যে ইকোনমিক অবস্থা কেমন, ভালো বা মন্দ, সেটা বোঝা যাচ্ছে। সিমিলারলি ক্লাস রোলের ক্ষেত্রে 1, 2, 3, 4। কিন্তু এখানে আমরা যেটা বলতে পারতেছি না যে হ্যাঁ পুয়ার থেকে মিডিল ক্লাসের রেঞ্জ কত, ফিক্সড কিন্তু কোনো রেঞ্জ নাই। কত টাকা হলে মিডিল ক্লাস হবে, অথবা মিডিল ক্লাস থেকে রিচের যে ডিফারেন্স সেটা সেম হতে পারে না হতে পারে, কোনো স্পেসিফিক নেই।
সিমিলারলি ফার্স্ট রোলের সাথে সেকেন্ড রোলের ডিফারেন্স দেখা গেলো যে মার্কস ডিফারেন্স 1 হইতে পারে, আবার সেকেন্ড থেকে থার্ডের মার্কস ডিফারেন্স দেখা গেলো 10 হইতে পারে, থার্ডের থেকে ফোরের ডিফারেন্স, হ্যাঁ, আবার 0.5 হইতে পারে, বা আবার 50-60 হইতে পারে। সেখানে ইন্টারভালটা সবার মধ্যে কিন্তু সেম না। তো সেটার জন্য পরবর্তীতে চলে আসছে যে ইন্টারভাল লেভেল ডাটা, যার মধ্যে মাঝখানে যে স্কেল বা ডিফারেন্সটা সবসময় ইকুয়াল থাকবে। সেটাই আমরা এখানে পড়তেছি। ইন্টারভাল লেভেল ডাটা, interval level data consists of ordered values with equal intervals between them. So আমাদের equal intervals থাকবে and it lacks a true 0 point, এবং এটা জিরো বলতে এখানে জিরো বোঝাবে না, হ্যাঁ, ইন্টারভাল লেভেলে। সেটা আমরা এক্সাম্পল দিচ্ছি একটু পরে। সো এক্সাম্পল যেমন টেম্পারেচার, আইকিউ স্কোয়ার, ইটিসিআর আন্ডার দ্য ইন্টারভাল লেভেল স্কেল। Then in properties, there are two properties. Number one, data classifications are recorded according to the amount of characteristics they possess. An equal difference in the characteristics are represented by equal difference in the measurements. তো মেজারমেন্টের মধ্যে ইকুয়াল ডিফারেন্স থাকবে। ধরুন আমরা যদি টেম্পারেচার ধরি, ফর এক্সাম্পল আমাদের টেম্পারেচার এক্সাম্পল। সো আমরা ধরলাম যে জানুয়ারি মাস চলে গেছে। তো জানুয়ারি মাসের আমরা টেম্পারেচার যদি কাউন্ট করি, পুরো মাসের টেম্পারেচার, আমরা ধরলাম জানুয়ারি মাস হলো 31 দিন, আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করি। ফর এক্সাম্পল, না প্রথম দিকে মনে হয় ঠান্ডা বেশি ছিল নাকি, আচ্ছা দিন ধরলাম আমাদের 10 দিন টেম্পারেচার ছিল 15 ডিগ্রি। দেন ফর এক্সাম্পল 20 ডিগ্রি, ফর এক্সাম্পল 22 ডিগ্রি। দিন আমরা আপাতত কাউন্ট করতেছি না, তাহলে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করলাম। তো আমরা কিন্তু ক্যাটাগরি করতে পারলাম যে টেম্পারেচারকে বিভিন্ন ক্যাটাগরি, দেখা গেলো 15 থেকে 10 থেকে 15 ডিগ্রি, 15 থেকে 20, 20 থেকে 22 ডিগ্রি, 3 ক্যাটাগরিতে ভাগ হলো। তো আমরা এই ক্যাটাগরি দেখেই বুঝতে পারতেছি কি 15 ডিগ্রি মানে হলো তাপমাত্রা কম, 20 ডিগ্রি মানে তাপমাত্রা বেশি, এবং 22 ডিগ্রি মানে তাপমাত্রা কিন্তু আরো বেশি। ঠিক আছে, ক্যাটাগরি হলো। দেন আমরা কিন্তু অর্ডার করলাম, এখন হচ্ছে ইন্টারভাল কিভাবে আমরা বুঝবো। তো আমরা যদি ডিফারেন্স নেই, যারা সব যদি আমরা সেলসিয়াস স্কেলে করে থাকি, হ্যাঁ, সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল, তো আমরা যদি বলি 22 ডিগ্রি বিয়োগ 21 ডিগ্রি, ডিফারেন্স কত হবে? 1 ডিগ্রি, তাই না? আবার যদি আমরা বলি, হ্যাঁ, 16 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তো ডিফারেন্স কিন্তু 1 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে ইন্টারভালটা ইকুয়াল। কিন্তু আমরা যদি ক্লাস রোলের কথা চিন্তা করি, হ্যাঁ, 1 থেকে 2 মার্কস ডিফারেন্স 1 হইতে পারে, আবার 2 থেকে 3 মার্কস ডিফারেন্স 10, 5 অনেক কিছু হইতে পারে, ফিক্সড না যে 1 ডিফারেন্সই আছে। ঠিক আছে, তো এখানে আমাদের ইন্টারভাল যে স্কেলটা দিয়ে আমরা মাপতেছি, যখন টেম্পারেচার যে আমরা সাপোজ সেন্টিগ্রেড স্কেল দিয়ে মাপতেছি, স্কেলের যে ইন্টারভাল ডিফারেন্স গুলো সবসময় ইকুয়াল থাকে। যেমন আমরা জানি আমাদের ডে হলো 24 ঘন্টা, তাই না? তো যেই দিনে এনে কোনো ডিফারেন্স সবসময় 24 ঘন্টা পর পরই একটা ডে চেঞ্জ হয়ে যায়। তো এখানে হলো ডেটা হলো মনে করছি ইন্টারভাল লেভেলের মধ্যে পড়ে, কারণ এখানে প্রতিদিনই ফিক্স টাইমে ইন্টারভালে চেঞ্জ হচ্ছে। বা আমাদের সাপোজ মিনিট, 60 সেকেন্ড পর পর 1 মিনিট হয়। সো এগুলো হচ্ছে আমাদের ইন্টারভাল লেভেলের মধ্যে পড়বে। এখানে একটা বলছে যে জিরো কিন্তু জিরো না, হ্যাঁ, বাট ইট ল্যাক্স ট্রু জিরো। ট্রু বলতে এখন মনে করেন আমরা এক টেম্পারেচার পেলাম 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি টেম্পারেচার আছে নাকি নাই? হ্যাঁ বলেন, স্যার, জিরো এখানে ডিগ্রি আছে সেন্টিগ্রেড দ্বারা হবে না, আছে। আছে স্যার। হ্যাঁ, টেম্পারেচার অবশ্যই আছে। 0 ডিগ্রি মানে টেম্পারেচার আছে, কিন্তু আপনার হয়তো ঠান্ডা লাগতে পারে, ঠিক আছে, অনুভূতি কোল্ড।
0 ডিগ্রিকে আমরা যদি সেন্টিগ্রেড থেকে যদি আমরা কেলভিন স্কেলে নিয়ে যাই, তাহলে 0 ডিগ্রি সমান কত কেলভিন? জানেন তো, আপনার তো সায়েন্স স্টুডেন্ট। 0 ডিগ্রি সমান কত কেলভিন? কেউ জানে না? 0 ডিগ্রি সমান হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, কেলভিন স্কেলে যদি আমরা নিয়ে যাই, সেটা হলো 273 কেলভিন। সো সেন্টিগ্রেড স্কেলে মনে হতে পারে 0, কিন্তু কেলভিন স্কেলে আমরা চেঞ্জ করলে 273 কেলভিন হয়ে যায়। সো আসলে 0 বলতে এখানে বলতেছে 0 না। অথবা মনে করেন আমরা কোন স্টুডেন্ট আইকিউ স্কোর পেয়ে গেলাম 0, মনে করেন আমরা নাচ গান নিলাম, নাচ গানের প্র্যাকটিস করলাম ছেলেপেলেদের, একজনের আইকিউ স্কোর পেলাম 0, তার মানে কি তার আইকিউ নাই? ঠিক আছে, আইকিউ নাই না, আইকিউ হচ্ছে সে নাচ গান পারে না, সে হয়তো বা লেখাপড়া ভালো করতে পারে, বা ক্রিকেট ভালো খেলতে পারে, বা তাদের আদার কোনো কোয়ালিটিস থাকতে পারে। সো আইকিউ 0 বলতে কিন্তু 0 না, ঠিক আছে। ওই স্কোর সে 0 পাইছে, কিন্তু আইকিউ কিন্তু তার মেরিট কিন্তু 0 না, তার মেরিট অন্যদিকে থাকতে পারে। সেই জন্য এখানে আইকিউ স্কোরটাও ইন্টারভাল লেভেলের মধ্যে পড়ে। আরেকটা বিষয় আছে, এখানে আমরা যোগ বিয়োগ করতে পারবো। যেমন আমরা 22 ডিগ্রির সাথে 1 ডিগ্রি যোগ করলে 23 ডিগ্রি হবে, বা 23-এর সাথে 5 যোগ করলে 28 ডিগ্রি হবে। কিন্তু আগের যে দুইটা ছিল নমিনাল এবং অর্ডিনাল, সেখানে কিন্তু যোগ বিয়োগ করা যেত না। যেমন মেইলের সাথে ফিমেল যোগ করলে মেল ফিমেল কিছু হবে, এরকম কিছু না। বা পুয়ারের সাথে কত টাকা যোগ করলে মিডল ক্লাস, বা মিডিলের থেকে মাইনাস করলে রিচ হবে, এরকম কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু আমরা ইন্টারভাল লেভেল এবং রেশিও লেভেল, যে দুটাতে আমরা যোগ বিয়োগ করতে পারবো। সেই ইন্টারভালে শুধু আমরা যোগ বিয়োগ করতে পারবো, আবার গুণ ভাগ করতে পারবো না। সো নর্মালি প্রথম দুইটা ছিল নমিনাল এবং অর্ডিনাল, এই দুইটা ছিল কোয়ালিটেটিভ ডাটা। আমরা যেহেতু বলেছিলাম না, দুইটা ভেরিয়েবল, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তো প্রথম দুইটা ছিল কোয়ালিটেটিভ এর মধ্যে, আর পরের দুইটা হবে কোয়ান্টিটেটিভ এর মধ্যে, যেখানে আমরা কাউন্ট করতে পারবো, যোগ বিয়োগ করতে পারবো। বাট ইন্টারভাল লেভেলে শুধুমাত্র আমরা যোগ বিয়োগ করতে পারবো। যেমন আমরা বললাম যে 22-এর সাথে 21 বিয়োগ করলে 1 ডিগ্রি, 16-এর সাথে 15 বিয়োগ করলে 1 ডিগ্রি সেলসিয়াস হয়। সিমিলারলি আমরা যোগ করতে পারবো, কিন্তু এখানে আমরা গুণ করতে পারবো না। হ্যাঁ, মনে করেন আমরা যদি এখন এই সেলসিয়াস স্কেল থেকে আবার একটু ইয়ে করি, মনে করেন আমরা একদিন টেম্পারেচার পেলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একদিন টেম্পারেচার পেলাম 2 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো কারো কাছে মনে হতে পারে যে তাহলে হ্যাঁ, মানে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে হচ্ছে দ্বিগুণ টেম্পারেচার, অর্থাৎ 2 গুণ, কিন্তু সেটা আসলে এটা হয়ে যাবে 275 কেলভিন। তো যখন আমরা স্কেল চেঞ্জ করলাম, তখন কিন্তু আর দ্বিগুণ মনে হচ্ছে না। ঠিক আছে, এখানে তাহলে 1 ডিগ্রি চেঞ্জ, তো আমরা এখানে বলতে পারবো যে কম বেশি, 1 ডিগ্রি বেশি বা কম। ঠিক আছে, কিন্তু এখানে আমরা দ্বিগুণ বলা যাবে না, শুধুমাত্র আমরা কারণ মানে যোগ বিয়োগ করতে পারবো, কিন্তু গুণ ভাগ করতে পারবো না। তাহলে হলো ইন্টারভাল লেভেল। আমরা আবার বলতেছি, আমাদের নমিনাল লেভেলে শুধুমাত্র আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, ভালো মন্দ ছোট বড় কিছু বোঝা যাবে না। অর্ডিনাল লেভেলে আমাদের ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, এবং এখানে ভালো মন্দ ছোট বড় রিলেটিভ ভ্যালু বোঝা যাবে। আর ইন্টারভেল গিয়ে সেই তিনটাও মানে দুটো থাকবে, ক্যাটাগরিতে ভাগ করা যাবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, ভালো মন্দ বোঝা যাবে, গরিব ধনী যেটাই বলেন। সাথে আমরা যোগ বিয়োগ করতে পারবো, এবং এর মাঝখানে যে স্কেল দিয়ে আমরা পরিমাপ করব, সেই স্কেলের ইন্টারভালটা ইকুয়াল হবে। এবং এখানে 0 বলতে কিন্তু এক্সাক্ট 0 না, তার অবশ্যই মিনিং আছে। দেন লাস্ট ওয়ান যাচ্ছে আমরা রেশিও লেভেল ডাটা। সো রেশিও মানেই হলো অনুপাত। তো এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সবই হবে, এবং ক্যাটাগরি হবে। আগের যেসব ক্যারেক্টারিস্টিক ছিল তিনটার সবগুলোই থাকবে, সাথে এখানে হবে রেশিও, মানে অনুপাত করা যাবে, এবং এখানে আবার 0 বলতে অবশ্যই 0।
So ratio level data includes ordered values with equal intervals and a true 0 point, and allowing for meaningful comparison using adding, subtraction, multiplication and division. যেমন height, age, weight এগুলো হচ্ছে আমাদের example. Then properties, there are three properties. Data classification are recorded, sorry, ordered according to the amount of the characteristic process. So characteristics এর উপর বেস করে তাদের order follow করা হবে. An equal difference in the characteristics represented by equal difference in the number of assigned to the classifications, and the 0 point is the absence of the characteristics, and the ratio between two numbers are meaningful. সুতরাং এখানে আমরা আবার বলতেছি যে আগে যেসব ক্যারেক্টারিস্টিক ছিল প্রথম তিনটার সেগুলো সবগুলো থাকবে, সাথে এখানে হচ্ছে যোগ হবে যে জিরো বলতে অবশ্যই জিরো, এবং ডিভিশন বা মাল্টিপ্লিকেশন করা যাবে। যেমন আমরা যদি এখন আপনাদের স্যালারিতে চলে যাই, বা স্যালারি ধরলাম আমরা আমরা এখন ধরলাম আপনার কোনো কোম্পানিতে ইনকাম করেন, আমরা ক্যাটাগরি বানাইতে পারি অনেক। স্যালারি বানাবো, তো আমি ধরলাম এখানে তিন ক্যাটাগরি ধরলাম, আমাদের কোনো এক কোম্পানির অনেক কর্মচারী আছে, সেখানে আমরা তিন ক্যাটাগরির স্যালারির উপর বেস করে ক্যাটাগরি করলাম। সাপোজ কিছু কিছু কর্মচারী পায় ফর এক্সাম্পল 15,000, কেউ পায় ফর এক্সাম্পল 30,000, আবার কেউ পায় ফর এক্সাম্পল 60,000। সেখানে আমরা ক্যাটাগরিতে করলাম, এর আন্ডারে হয়তো বা যারা 15,000 তাদের সংখ্যা বেশি হইতে পারে, যারা 30,000 তাদের সংখ্যা একটু কম হইতে পারে, আবার যারা 60,000 তাদের সংখ্যা হয়তো আরো কম হইতে পারে। তো যাই হোক, সংখ্যা আমরা ফ্রিকোয়েন্সি পরে কাউন্ট করবো। তাহলে আমরা ক্যাটাগরিতে ভাগ করলাম, সেই ক্যাটাগরি দেখে আমরা বুঝতে পারতেছি কাদের ইনকাম কত। সো যারা 15,000 তাদের ইনকাম বা টাকা পয়সা কম, 30,000 তাদের একটু বেশি, আর 60,000 তাদের আরো বেশি। সে ক্যাটাগরি হলো, প্লাস আমরা অর্ডারও বুঝতে পারলাম। এখন হচ্ছে যে আমরা যে স্কেল দিয়ে পরিমাপ করব, ঠিক আছে, স্কেল মানে হলো টাকা। টাকা তো আমরা জানি যে 100 পয়সা সমান সমান 1 টাকা। সো এখানে সব সময় কিন্তু ইন্টারভালটা সেম, ওই 1 টাকার ডিফারেন্স মানে সব সময় হলো 100 পয়সার ডিফারেন্স, ঠিক আছে। সো এখানে ইন্টারভালটা ইকুয়াল, সবার জন্য সেম ইন্টারভালে যাবে ইকুয়াল, এবং এখানে আমরা রেশিও করতে পারবো। সো রেশিও মানে হচ্ছে যে আমরা বলতে পারি যে যারা 15,000 টাকা ইনকাম করে তারা 60,000 টাকার অর্ধেক ইনকাম করে, অথবা যারা 30,000 ইনকাম করে তারা 15,000 টাকার যে এমপ্লয়িজ তাদের দ্বিগুণ ইনকাম করে। সিমিলারলি যারা 60,000 টাকা ইনকাম করে তারা ফার্স্ট গ্রুপের থেকে 4 গুণ বেশি ইনকাম করে, বা সেকেন্ড গ্রুপের থেকে দ্বিগুণ ইনকাম করে। আর উল্টাটা আমরা বলতে পারবো যে ফার্স্ট গ্রুপ থার্ড গ্রুপের 1/4 ইনকাম করে, বা সেকেন্ড গ্রুপ ফার্স্ট গ্রুপের হাফ ইনকাম করে। সেখানে আমরা গুণ ভাগ করতে পারি, এবং আমরা যদি পাই কোনো একজন মানুষ যার ইনকাম হলো জিরো, তাহলে কি বুঝবো আমরা, সে কি চাকরি করে না, করে না? তাহলে সে বেকার। না, সে বেকার। আমরা আমরা যদি আমরা চাকরির কথা বলতেছি, সো চাকরি করে কিনা সেটা অ্যান্সার না স্যার। আমাদের হ্যাঁ, সে চাকরি করে না। হ্যাঁ, বেকার আমরা ডেফিনেশন দিব না, তো আমাদের টার্গেট হলো চাকরি করে কিনা সেটা জানতে চাই। যেহেতু তার ইনকাম জিরো, তার মানে সে চাকরি করে না। সেই জন্য হলো স্যালারি হলো এখানে আমাদের রেশিও লেভেল ডাটার মধ্যে পড়বে, হ্যাঁ, বা আমরা কোয়ান্টিটিভ ভেরিয়েবল তার মধ্যে রেশিও লেভেল। ঠিক আছে। সো আমরা আবার বলতেছি, আমাদের চারটা যে লেভেল অফ মেজারমেন্ট পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে। দেখা গেলো যে ক্যারেক্টারিস্টিক্স চাইতে পারি, অথবা এক্সাম্পলও চাইতে পারি। আবার এই যে আমি এক্সাম্পল দিয়ে দিতে পারি, সেখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন লেভেলের মধ্যে পড়বে। ফর এক্সাম্পল দিলাম যে স্যালারি, সো এটা কোনটার মধ্যে পড়বে? সো আমরা দেখতেছি এটা রেশিও লেভেলের মধ্যে পড়বে। দেন ফর এক্সাম্পল টেম্পারেচার কোনটার মধ্যে পড়বে? আমাদের ইন্টারভাল লেভেলের মধ্যে পড়বে।
জেন্ডার কোনটার মধ্যে পড়বে, নমিনাল লেভেলের মধ্যে পড়বে। ঠিক আছে, ইকোনমি স্ট্যাটাস কোনটার মধ্যে পড়বে, অর্ডিনালের মধ্যে পড়বে। এরকম আমি চারটা দিয়ে দিলাম। সো আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটার মধ্যে পড়বে। আবার উল্টাটা বলতে পারে, দেয়ার দেন যে ঠিক আছে, রাইট ডাউন দ্য এক্সাম্পলস অফ ভেরিয়াস লেভেল অফ মেজারমেন্ট। তখন আপনাকে চারটারই একটা দুটো করে এক্সাম্পল দিতে হবে। তাহলে বোঝা গেছে একটু? জি স্যার, বুঝছি। ওকে, সো আবার পড়বেন, এবং বইয়ের ভিতরে আরো বেশি এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো আপনি পড়বেন। পরীক্ষায় কিন্তু আসতে পারে, ডিপেন্ড করতেছে আমরা কতদিন ক্লাস হবো তার উপরে। যদি ক্লাস কম পাই তাহলে এখান থেকেই পুরো এক সেট চলে আসবে, যে আমরা প্রথম চ্যাপ্টার থেকেই প্রথম যে সেট থাকে আপনাদের পরীক্ষায় সেটা থাকতে পারে। তো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট পোর্শনে, আমাদের ডেফিনেশন যেটা ছিল প্রথমে। হ্যাঁ, প্রথমে ছিল আমাদের ডেফিনেশনে ছিল ডাটা কালেকশন, রাইট? এখন আমরা ডেফিনেশনের বিষয়গুলোতে চলে যাচ্ছি। কালেকশন, দেন হচ্ছে অর্গানাইজ, প্রেজেন্ট। তো আজকে আমরা তো কালেকশন পর্যন্ত করতে পারবো। সো ডাটা কালেকশন, ওকে। So data collection plays a crucial role in the statistical analysis. In research, there are different methods used to gather information, all of which fall into two categories. And one is called primary data and another is called secondary data. Okay, so basically depend on data collection. There are two types of data. One is called primary data and another is called secondary data. So what is a data? So আপনার ডেটাও বলতে পারেন। So data is the raw materials, any types of research. For any research, the facts or characteristics which the research are collected or measured from the field of inquiry, it is called data. So আসলে ডাটাকে আমরা র ম্যাটেরিয়াল বা কাঁচামাল বলবো। উইদাউট ডাটা there is no statistics basically. So data is the main facts. আর এই ফ্যাক্টস যখন কোনো রিসার্চার বা যাই হোক যে কোনো পিপল কালেক্ট করবে, সেটাকে আমরা বলবো ডেটা। ঠিক আছে? So then there are two types of data. The one is called primary data and another one is called secondary data. So what is the primary data? তো এটা তো আপনারা অনেকেই জানেন। The first one is the primary data, and the data which the research are collected from the main or primary sources of inquiry area. It is called primary data. Okay, so it is the first-hand information collected directly from original sources through field studies like interviews, surveys, experiments, or questionnaires. It is a raw and specific to the research purpose. While it offers accuracy and relevance, then collecting it can be time consuming and also costly. So basically যেটা হচ্ছে যে নর্মালি একদম সরাসরি যে ইনফরমেশন কালেক্ট করা হয় সেটাকে আমরা প্রাইমারি ডাটা বলে থাকি। সেটা আমরা বিভিন্নভাবে কালেক্ট করতে পারি। ফর এক্সাম্পল, এখন যারা আমার ক্লাস করতেছেন তারা প্রাইমারি ডাটা পাচ্ছেন, আবার এই রেকর্ডটা যারা শুনবে তারা হয়তো প্রাইমারি ডাটা পারবে। কিন্তু আপনাদের কাছ থেকে কেউ শুনে যদি আবার লেকচার নোট তৈরি করে তাহলে কিন্তু সে সেকেন্ডারি ডাটা পাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক কথা। যেমন এক্সাম্পল দেওয়া আছে, ডাটা কালেক্টেড বাই স্টুডেন্ট ফর হিজ থিসিস আর রিসার্চ প্রজেক্ট। আপনাদের মনে থিসিস রিসার্চ আছে কিনা আমি জানি না, বাট আমরা ডাটা কালেকশন আপনাদের শেখাবো, টেনশনের কোনো কারণ নেই, আমাদের প্র্যাকটিক্যাল কোর্সে আমরা শিখবো। So normally there are various techniques for collecting primary data. First one আছে interviews. So আপনারা ইন্টারভিউ করতে পারেন, সরাসরি গিয়ে জিজ্ঞাসা করতে পারেন ভাই নাম কি, ঠিকানা কি, বা আদার্স যেসব ইনফরমেশন কালেক্ট করতে চান। দেন কোশ্চেনিয়ার সার্ভে। সো আপনি কোশ্চেনিয়ার বানাই দিয়ে দিলেন, তারপরে তাদেরকে পাঠাই দিলেন তাদের কাছে, তখন তারা কোশ্চেনের ফিল আপ করে আপনাকে পাঠাইতে পারে। সেটা প্রাইমারি একটা কালেকশন টেকনিক। দেন অবজারভেশনস। সো অবজারভেশন তো বুঝতে পারতেছেন আপনারা, যেহেতু এগ্রিকালচার স্টুডেন্ট, সো ফিল্ডে চলে যেতে হবে। এখন ধান গাছ অবজার্ভ করতে হবে যে আসলে এখানে ঠিক মতো পানি দেওয়া হচ্ছে কিনা, সার দেওয়া হচ্ছে কিনা, বা পোকামাকড় বসছে কিনা। দেন অবজার্ভ করে তখন আপনি আপনার কাজ বা ইনফরমেশন গ্যাদার করে দেন আপনি আপনার ইনিশিয়েটিভ নিবেন যে আসলে কি করা যায়। পোকামাকড় দূর করতে হলে কি করবেন, বা পানি কম হলে কি করবেন, সেটা
ঠিক করতে হবে। ঠিক আছে, যেটা হলো অবজারভেশন। দেন ফোকাস গ্রুপ ডিসকাশন। তো ফোকাস গ্রুপ মানে হলো স্পেসিফিক গ্রুপ যাদের কাছ থেকে আমি ইনফরমেশন কালেক্ট করতে চাই। তো অনেক সময় অনেক মানুষ একা একা বসতে ভয় পায়, তখন তাদেরকে আমরা গ্রুপের মধ্যে নিয়ে আসি এবং অনেক ইনফরমেশন তখন সবার মাধ্যমে কথার মাধ্যমে খুঁজে বের করতে হয়। ফর এক্সাম্পল, খুব সহজেই একটা মেয়েকে তার বয়স জিজ্ঞাসা করা যায় না, বা একটা ছেলেকে তার স্যালারি জিজ্ঞাসা করা যায় না। তো তাকে তখন বিভিন্ন কোশ্চেন করা হয়, লাইক মনে করেন যে হ্যাঁ, কত টাকা আপনি সেভ করেন, কত টাকা আপনি বাসায় পাঠান, কত টাকা আপনি বাইরে খরচ করেন, কত টাকা খাবারের পিছনে খরচ করেন। তো এসব কোশ্চেন যোগ করলে তখন আপনি ওভারঅল একটা তার স্যালারি এস্টিমেট পাবেন। হতে পারে 50,000, 30,000 বা 60,000 whatever। তো এটা যেটা ফোকাস গ্রুপ ডিসকাশন বলা হয়। তো এই ফোকাস গ্রুপের মাধ্যমে প্রাইমারি ডাটা কালেক্ট করা হয়। দেন ডকুমেন্টস অ্যান্ড রেকর্ডস। তো ডকুমেন্টস থেকেও আমরা প্রাইমারি ডাটা কালেক্ট করতে পারি। যেমন আমরা বলতে চাই যে আমরা ভিডিও রেকর্ড করতেছি, এই রেকর্ডটা যখন কেউ দেখবে, হ্যাঁ, তো এটা থেকে মোটামুটি সে প্রাইমারি ডাটাই পাবে। সেগুলো হচ্ছে আমাদের রেকর্ডের মধ্যে পড়তেছে। So these are the primary data collection techniques. So পরীক্ষা কিন্তু আসতে পারে, রাইট ডাউন দা টেকনিক্স অফ ডাটা কালেকশন। ওটা প্রাইমারি ডাটা সেকেন্ডারি যেমন উভয় লিখতে হবে। দেন সেকেন্ডারি ডাটা, তো আগে যেটা বললাম সেটাই, প্রাইমারি ডাটা থেকে যেটা কালেক্ট করা হবে সেটাকেই আমরা সেকেন্ডারি ডাটা বলে থাকি। The data which the research are collected from the primary data or any institute or any journal, it is called secondary data. Secondary data refers to the data that was collected by someone other than the user. Common sources of secondary data for social science includes censuses, information collected by government department or regional records, and data that was originally collected for other research purposes. এখানে এটাই যে আসলে যেটা আমরা প্রাইমারি ডাটা থেকে নিব, অথবা কোনো ইনস্টিটিউট বা জার্নাল, পাবলিশ পেপার বা নিউজ পেপার, বুকস, এগুলা থেকে আমরা কালেক্ট করব, সেটা হয়ে যাবে সেকেন্ডারি ডাটা। তো নর্মালি সেকেন্ডারি ডাটা আমরা অন্যের কালেক্টেড ডাটা থেকে ইউজ করে থাকি, এটার জন্য এটা সেকেন্ডারি বলা হয়। বিভিন্নভাবে আমরা কালেক্ট করতে পারি। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে সেন্সাস ডাটা বিং ইউজড টু অ্যানালাইজ ইমপ্যাক্ট অফ এডুকেশন অন ক্যারিয়ার এন্ড চয়েস। তো সেন্সাস ডাটা মানে হলো যেটা যে আমাদের বাংলাদেশে যেমন হয় 10 বছর পর পর আদমশুমারি হয়, সেটাকে আমরা সেন্সাস সার্ভে বলে থাকি। তো এই সার্ভে থেকে কেউ নিয়ে যদি কাজ করে কোনো স্পেসিফিক, যেমন আপনি এগ্রিকালচার স্টুডেন্ট, তো এগ্রিকালচারের রিলেটেড ডাটা, যেমন কত বিঘা জমি আছে বাংলাদেশে, বা কিরকম কৃষি, ধান কতটুকু উৎপাদন হয়, বা খাবার কত, মানে ধান কতটুকু খায়, এগুলো যখন আপনি কালেক্ট করবেন সেটা হয়ে যাবে আপনার তখন সেকেন্ডারি ডাটা। তো সেকেন্ডারি ডাটা আমরা কি কি উপায়ে কালেক্ট করতে পারি তার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন বুকস, বই থেকে আমরা কালেক্ট করতে পারি। পাবলিশ সোর্স, তো পাবলিশ সোর্স থেকে কালেক্ট করতে পারি। আনপাবলিশড পার্সোনাল সোর্স, যেমন আমরা যদি আমরা সিটি ইউনিভার্সিটিতে জানেন না কিন্তু কোন ডিপার্টমেন্টে কত ভর্তি হয়, তো সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনি সেখানে গিয়ে কালেক্ট করতে পারেন। দেন জার্নাল, বিভিন্ন আর্টিকেল পাবলিশ হয় সেখান থেকে। দেন নিউজ পেপার থেকে কালেক্ট করতে পারেন, ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন, ব্লগস, ডায়েরিজ বা গভর্নমেন্টাল রেকর্ডস, এরকম আর কি, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। সো দিস আর দ্য প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা কালেকশন টেকনিক। তো আমি যেটা বললাম, পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে, রাইট ডাউন অ্যাবাউট প্রাইমারি ডাটা এন্ড সেকেন্ডারি ডাটা এন্ড অলসো দেয়ার সোর্সেস অফ কালেকশন, তখন আপনার এগুলো লিখতে হবে। দেন আমরা চলে যাচ্ছি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফর প্রাইমারি ডাটা এন্ড সেকেন্ডারি ডাটা। আচ্ছা, বুঝা গেছে তো প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা কি? জি স্যার। ওকে। So, advantage, disadvantage of this data sets, data. So, primary data, for primary data advantage key, highly relevant. They collected specifically for the research purpose. তো যেহেতু আপনি নির্দিষ্ট পারপাসে এটা কালেক্ট করতেছেন, তো এটা অবশ্যই রিলিভেন্ট বা বলে এটা যৌক্তিক হবে আর কি।
আপনার পারপাসের সাথে মিলে যাবে, সো আপনার এখানে ভুল হওয়ার চান্সটা কম। দেন আপ টু ডেট রিফ্লেক্টস কারেন্ট কন্ডিশন আর বিহেভিয়ার। সো যেহেতু আপনি সরাসরি কালেক্ট করতেছেন, তো আপনি আপ টু ডেট ডাটাই পাবেন এখানে সরাসরি। দেন অ্যাকুরেট অ্যান্ড রিলায়েবল, কন্ট্রোলিং বাই দ্য রিসার্চার অ্যান্ড এনশিওরিং কোয়ালিটি। তো অ্যাকুরেট হবে, এবং যেহেতু আপনি নিজেই কালেক্ট করতেছেন বা প্রাইমারি ডাটা নিজেই কালেক্ট করা হচ্ছে, দ্যাটস ওয়াই রিলায়েবল হবে। এখানে বায়াস হওয়ার চান্সটা কম, পক্ষপাত হওয়ার চান্স কম। দেন ডিসঅ্যাডভান্টেজ কি, কস্টলি, সো এক্সপেন্সিভ টু কালেক্ট ডাটা। তো দেখা গেল যে যেহেতু সরাসরি কালেক্ট করতে হবে, এখন আপনাকে দেখা গেল যে ঢাকা শহরে তো ফর এক্সাম্পল ধান ক্ষেত নাই, এখন ধান ক্ষেত খুঁজতে হবে, ধান ক্ষেত খুঁজে বের করতে হবে, সেখানে যাইতে হবে, সো এখানে যাওয়া আসার খরচ হইতে পারে। যেমন আমরা একবার গিয়েছিলাম, আমি যখন মাস্টার্সে ছিলাম তখন আমরা কি বলে মুরগির বীজটা থেকে কিভাবে বায়োগ্যাস উৎপাদন হয় সেটা সুবিধা অসুবিধা যাচ করার জন্য আমাদের একজন অর্থ সচিব নিয়োগ দিয়েছিল। এখন মুরগির বীজটার তো যে বায়োগ্যাস বডির প্রসেস সব জায়গায় তো আর নাই। তখন আমাদের যেতে হয়েছিল গাজীপুরে। গাজীপুরে গিয়ে এক জায়গায় আমরা, উনি হয়তো আগে থেকে কন্ট্যাক্ট করে রাখছিল, বলে আমরা তো আমি আর আমার ফ্রেন্ড তার সাথে গেছিলাম। তখন ওখানে গিয়ে ওই বায়োগ্যাস প্ল্যান্ট দেখে তারপরে একটা বাসীদের বিভিন্ন কোশ্চেন করতে হয়েছিল, যেটা সুবিধা কি, আসলে এই সুবিধা পাচ্ছেন কিনা, হ্যাঁ, আগে আপনারা লাকড়ি দিয়ে কতটুকু রান্না বান্না করতেন, খরচ কেমন হতো, এখন আপনারা এই যে বায়োগ্যাস দিয়ে রান্না বান্না করতেছেন, খরচ কেমন হয়, এরকম বিভিন্ন কোশ্চেন। তারপরে ইকোনমিক ডেমোগ্রাফিক কোশ্চেন, বয়স কত, বাচ্চা আছে কিনা, বিয়ে হয়েছে কিনা, স্যালারি কিরকম পান, পরিবারে কয়জন সদস্য, এরকম বিভিন্ন অনেক কোশ্চেন থাকে, সেগুলা কালেক্ট করতে হয়। সো ওই যাওয়ার জন্য তিনি আমাদেরকে ধার করেছিল, এই জন্য আমাদের কিছু আবার টাকা পয়সা দিয়েছিল, তার গাড়ি ভাড়া টাড়ি তো আছে। তাই এটাই বলতেছে, এটা হলো কস্টলি কালেক্ট করতে, সার্ভে এক্সপেরিমেন্ট করতে খরচ হতে পারে। দেন টাইম কনজিউমিং, তো যেহেতু আমাকে সরাসরি কালেক্ট করতে হচ্ছে, তাহলে আমাকে কোনো সময় দিতে হবে, যেমন আমাদেরকে 2 দিন যেতে হয়েছিল। তো সেখানে গিয়ে হ্যাঁ টাইম এবং এফোর্ট দেওয়া দরকার। মাঝে মধ্যে আপনার বিরক্ত আসতে পারে, একই কোশ্চেন বারবার করা লাগে। দেন লিমিটেড স্কোপ, ঠিক আছে, মে কভার এ স্মল স্যাম্পল ডিউ টু সোর্স কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা হতে পারে, যেমন বললাম যে আমরা মাত্র একটা বায়োগ্যাস প্ল্যান্টে গিয়েছিলাম, তো এখান তো মানে বাংলাদেশে অত থাকার কথাও না, এখন আছে কিনা জানি না। তো দেখা গেলো যে যেহেতু রিসোর্স কম, তো আমাদের এক জায়গায় গিয়েই ইন্টারভিউ নিতে হয়েছে, আরো থাকলে হয়তো বা আমাদের আরো যেতে হইতো। তো এটাই বলেছে লিমিটেড স্কোপ, ঠিক আছে। তো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ। আমি মানে শর্ট করে আপনাদের অল্প অল্প করে দিয়েছে, আরো অনেক উপকারিতা অপকারিতা আছে, বাট যেগুলো মেইন সেগুলো আমরা এখানে রাখছি। দেন সিমিলারলি ফর সেকেন্ডারি ডাটা, নর্মালি দ্য অপোজিট অফ প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটা যা যা আছে গুণ, এটা সেটা হবে কি বলে ডিসঅ্যাডভান্টেজ, আর ওখানে যেটা ডিসঅ্যাডভান্টেজ এখানে সেটা হয়ে যাবে অ্যাডভান্টেজ। তো সেকেন্ড একটা অ্যাডভান্টেজ কি, কস্ট ইফেক্টিভ। তো যেহেতু ইজিলি অ্যাক্সেসিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, যেহেতু আমরা সরাসরি না গিয়ে অন্যের ডাটা থেকে কালেক্ট করতেছি, তো এখানে আমাদের খরচ কম, অনলাইন থেকে নিয়ে নিলাম, ঠিক আছে, তো বাসায় থেকেই কাজ হয়ে যাচ্ছে। দেন টাইম সেভিং, কুইকলি অ্যাভেলেবল ফর অ্যানালাইসিস। হ্যাঁ, তো তো এটাই বললাম যে এটা একই অবস্থা, অনলাইন থেকে নিচ্ছি বা আরেকজনের ডাটা কালেক্ট করতেছি, তো এখানে আর যাওয়া লাগতেছে না, সময় অত খরচ হচ্ছে না। তারপরে ব্রড কাভারেজ অফেন ইনক্লুডস লার্জ ডাটা সেট ফর লং টার্ম ট্রেন্ডস। অনেক সময় দেখা গেল যে প্রাইমারি ডাটার মধ্যে অনেক ডাটা দেওয়া আছে, তো দেখা গেলো যে আমার যেটা দরকার সেটা ছাড়াও আমি আরো অনেক কিছুই পেতে পারি যদি আরেকজনের ডাটা কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে। তো ব্রড কাভারেজ পাওয়া যায়। দেন ডিসঅ্যাডভান্টেজ কি, লেস রিলিভেন্ট। তো যেহেতু আমরা আরেকজনের ডাটা নিচ্ছি, সেটা রিলিভেন্ট, ঠিক আছে, যৌক্তিক বা এটা কি বলে লজিক্যাল হতেও পারে, নাও হতে পারে। দেন আউটডেটেড, তো ডাটা মাইট বি ওল্ড অর নট রিফ্লেক্ট কারেন্ট কন্ডিশনস। যেমন আমি যে এক্সাম্পল দিলাম সেটা তো মনে করেন যে 2011-12 সালের এক্সাম্পল দিলাম, তো আউটডেটেড ইনফরমেশন, এখন আরো হয়তো বা বায়োগ্যাস প্ল্যান্ট হইতে পারে বাংলাদেশে। তো এটাই বলতেছে যে আমি আমার কাছ থেকে নিলে আপনি আউটডেটেড ডাটা পাইলেন। দেন আননোন একুরেসি, তো মে ল্যাক রিলায়েবিলিটি অর হ্যাভ কালেকশন বায়াস। যেহেতু আমরা অন্য ডাটা নিচ্ছি, তো অ্যাকুরেট নাও হইতে পারে, রিলায়েবল নাও হইতে পারে। দেখা গেল এই ডাটা দিয়ে পুরাতন ডাটা নিয়ে আপনার আসতে পারে যে সাপোজ সিগারেট খেলে শরীর ভালো থাকে, এরকম এক্সাম্পল আসতে পারে।
তো these are the disadvantage. তো তিনটা করে আমরা লিখছি যাতে আপনারা সঠিকভাবে পড়ে সঠিক লিখতে পারেন। দেন তাদের মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন প্রাইমারি and secondary data. So source number 1 point, তো collected first hand by the researcher, so researcher সরাসরি কালেক্ট করে নিজ হাতে, then collected by someone else for another purpose, তো অন্যজন কালেক্ট করে রাখছে সেখান থেকে আপনি নিচ্ছেন, সো এটা আপনার পারপাসের সাথে রিলেভেন্ট না। Then purpose কি specifically gathered to address the current research problem, so যেহেতু সরাসরি ডাটা কালেক্ট করতেছেন আপনি নিজেই, সো আপনার রিসার্চের সাথে এটা উদ্দেশ্যের সাথে মিলে যাবে। অরিজিনালি কালেক্টেড ফর ডিফারেন্ট স্টাডি অর পারপাস, আর সেকেন্ডারি ডাটা হচ্ছে যে যেহেতু আপনি অন্য একজন কালেক্ট করে রাখছিল তো তার উদ্দেশ্য সাধনের জন্য, কিন্তু আপনি এখন আপনার উদ্দেশ্য সাধনের জন্য নিচ্ছেন, সে সরাসরি আপনার পারপাসের সাথে কি বলে রিলেভেন্ট নাও হতে পারে। দেন কস্ট অ্যান্ড টাইম, তো ইউজুয়ালি মোর এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং টু কালেক্ট ডাটা, সো প্রাইমারি আমরা যেটা বললাম এক্সপেন্সিভ এবং সময় কিল করে বেশি। সেকেন্ড ডাটা জেনারেলি লেস কস্টলি অ্যান্ড কুইকার টু এক্সেস, সেকেন্ড ডাটা হলো উল্টা, এখানে সময় এবং খরচ কম লাগে। দেন অ্যাকুরেসি অ্যান্ড রিলিভেন্স, হাই রিলিভেন্ট আর অ্যাকুরেট ফর স্পেসিফিক স্টাডি, সো আমি যে স্টাডি নিয়ে কাজ করতেছি তার জন্য অ্যাকুরেট এবং রিলিভেন্ট, and but for secondary data may less relevant or outdated for the current study, and relevant কম হতে পারে এবং আউটডেট হইতে পারে, আপ টু ডেট নাও হতে পারে। কন্ট্রোল ওভার ডাটা, রিসার্চার কন্ট্রোল ডাটা কোয়ালিটি অ্যান্ড কালেকশন মেথড, তো যেহেতু প্রাইম ডাটা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন কিভাবে ডাটা কালেক্ট করবেন, সরাসরি যাবেন নাকি পাঠাবেন কোশ্চেন নিয়ে, সেটা হতে পারে। সেকেন্ডারি ডাটা লেস কন্ট্রোল ওভার হাউ ডাটা ওয়াজ কালেক্টেড অর ইটস কোয়ালিটি, তো যেহেতু আপনি জানেন না সেকেন্ডারি ডাটা কি, মানে ডাটা কালেক্ট করেছে কিভাবে, এক্ষেত্রে আপনার কন্ট্রোল করার কিছু নাই এবং কোয়ালিটিও খারাপ হতে পারে। সো দিস আর দ্য কম্পারিজন বিটুইন প্রাইমারি and secondary ডাটা। তো পরীক্ষা এরকম আসতে পারে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন প্রাইমারি and secondary ডাটা, এগুলো পড়বেন। দেয়ার আর সাম স্যাম্পল কোশ্চেন্স, পরীক্ষা এরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এগুলো আর আমি পড়তেছি না, বাট নট ম্যান্ডেটরি যে এগুলাই পরীক্ষা আসবে, এখানে শুধুই দেওয়া হয়েছে কিছু এক্সাম্পল কোশ্চেন হিসাবে আপনি পড়বেন। তাহলে এই হলো আজকের পড়াশোনা। বলেন মোটামুটি বোঝা গেছে কিনা? জি স্যার। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, আমাদের 2 সেকশন থেকে আপনারা টোটাল আসছেন 27 জন, আমাদের তো 100 জনের কাছাকাছি আসার কথা, তো 30% স্টুডেন্ট আসছে ক্লাসে, বাকিগুলো অনলাইন নাই নাকি? তাহলে কোশ্চেন না থাকলে তাহলে আমরা এখানেই কিন্তু ক্লাস শেষ করতেছি, আর থাকলে বলতে পারেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ করার চেষ্টা করব। আমাদের নেক্সট ডেফিনেশন নেক্সট পার্ট ছিল ডাটা অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন, সো আমরা অর্গানাইজ করতে হলো, তো ডাটা কালেক্ট করে নিয়ে আসার পরে আমাদের অর্গানাইজ করতে হবে, সেটা টেবিল হতে পারে, চার্ট হতে পারে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, কারো যদি কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আজকে কি অ্যাটেন্ডেন্স দিব? না, অ্যাটেন্ডেন্স দেওয়ার টার্গেট আপনারা রাখেন, আমরা সরাসরি যখন ক্লাস নিব তখন অ্যাটেন্ডেন্স নিব, তখন সবাই এসেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমি রেকর্ড আপনাদের গ্রুপে দিয়ে দেবো, পেয়ে যাবেন, যারা ক্লাস আসেন তাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ সবাই। জি স্যার।